শুভ সন্ধ্যা। সবাই কেমন আছেন দর্শক? আশা করি ভালো আছেন। শুরু করছি আমাদের নিয়মিত অনুষ্ঠান দ্য ভিউজ। আজকে আমরা যে সাবজেক্টটি নিয়েছি, আমরা যে সাবজেক্ট নিয়েছি বলছিলাম, যেটা H1B পরবর্তী জীবন, মানে যারা H1B স্ট্যাটাসে আছেন তাদের যে নেক্সট পদক্ষেপটা কী হবে, পরবর্তী কী স্ট্যাটাসটা কী হবে, সেটা নিয়ে আমরা আলাপ করবো। এবং এই নিয়ে আমাদের সঙ্গে আজকে যিনি আছেন, আপনারা চিনেন তাকে এবং সবসময় থাকেন, একজন ইয়াং অ্যাটর্নি, আমাদের সবার প্রিয় অ্যাটর্নি রঞ্জা বোস। ওয়েলকাম আপনাকে। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, থ্যাংক ইউ। আর সঙ্গে আছেন আমাদের গেহি অ্যাসোসিয়েশনের একজন কর্মকর্তা রিয়াদ। নিকি, আপনি কেমন আছেন? ভালো হ্যাঁ, আছি, ভালো ধন্যবাদ। আছেন না? জি, ধন্যবাদ। আজকের বিষয়টা তো আপনারা দুজনেই অবগত আছেন, এবং এটা রাঞ্জাও বেশ আপডেটেড এটা ব্যাপারে। আমরা এটা নিয়ে আলাপ করব। আর পরবর্তীতে অবশ্যই অন্যান্য যে কোয়েশ্চেনগুলো থাকবে, আর যদি আমার কাছে হাতে সময় থাকে, তাহলে আমরা অন্যান্য ক্যাটাগরি নিয়েও আমরা আলাপ করব। তবে মেইনলি আজকে আমরা ফোকাস করব H1B ভিসার স্ট্যাটাস এবং H1Bর কি আপগ্রেডেশন আছে এবং নতুন অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে কি হতে যাচ্ছে। এটা আপনারা ভালো বলতে পারবেন একজন অ্যাটর্নি হিসাবে, এবং আপনি যেহেতু এই এই বিষয়ে আপনারা সবসময় কাজ করে থাকেন, সুতরাং আমাদের দর্শকদের জন্য একটা সুবিধা হবে। এবং যারা H1B স্ট্যাটাসে আছে বা যারা অ্যাপ্লিকেশনের পর্যায়ে আছে, বা তারা এই 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 সাবজেক্ট নিয়ে তারা এখন বিভিন্ন কর্মকর্তা বা কর্মচারী এমপ্লয়ারদের সঙ্গে তাদের একটা নেগোসিয়েশন হচ্ছে, সেটাও একটা দেখার বিষয় আছে। এবং কিভাবে কি করা যাবে এটা আপনারা ভালো বলতে পারবেন। আর দর্শক যারা ফেসবুকে যুক্ত হয়েছেন, তাদের জন্য রইল শুভকামনা। মন্তব্য করতে ভুলবেন না, আপনাদের মতো আমাদের অনেক প্রয়োজন। লাইভ স্ট্রিমিং চলছে ফেসবুকে, অবশ্যই আমরা চেষ্টা করব, অ্যাকোমোডেট করার চেষ্টা করব উত্তরগুলো। আর পরবর্তীতে যারা সরাসরি সম্পৃক্ত হতে চান আমাদের সঙ্গে, 646-307-9828 এই নাম্বারে আপনারা যুক্ত হবেন সরাসরি। আর পরবর্তীতে যারা আমাদের সোশ্যাল মিডিয়াতে যুক্ত হবেন, ইউটিউব, এগুলোতে অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো দর্শক, দেরি করব না। আর আমাদের অত্যন্ত অলওয়েজ হ্যাপি যে রাঞ্জাকে আমরা পাই। রাঞ্জা ইজ এ ভেরি ইয়াং পটেনশিয়াল একজন অ্যাটর্নি, এবং আমরা সবসময় তাকে পাই শত ব্যস্ততার মধ্যেও যিনি আমাদেরকে সময় দিয়ে থাকেন। আপনাদের কাছে আমাদের কৃতজ্ঞতা প্রকাশের শেষ নেই। দর্শকদের জন্য আমরা কাজ করি TVN24। আপনারা জানেন যে দর্শকের জন্য যতটুকু করতে পারি, আমাদের ভিউয়ার্সের জন্য যতটুকু আমাদের উইথ অথেন্টিক ইনফরমেশন, সেটি আমরা চেষ্টা করি। তো রাঞ্জা, দেরি করব না, আপনার জন্য ফ্লোর ওপেন। আপনি কি আপডেট আছে H1B ভিসা অ্যান্ড H1B স্ট্যাটাস কি বর্তমানে, যদি একটু বলতেন। হ্যাঁ, এখন অবধি তো কোনো চেঞ্জ হয়নি H1B স্ট্যাটাসের জন্য। এবং H1B স্ট্যাটাসে কোনো রুল চেঞ্জ বানাতে হলে কংগ্রেসকে পাস করতে হবে লটা। আচ্ছা। আর কংগ্রেসকে অনেক দিন ধরে ওরা মানে কোনো পার্টি ইমিগ্রেশন কোনো রিফর্ম করেনি, তো ওটা হবে নাকি না রিমেইনস টু বি সিন। সো ফর নাও এখন যেরকম চলছে ওরকম চলবে। আমার প্রেডিকশন হচ্ছে কি একটু মেবি অ্যাডমিনিস্ট্রেটিভলি একটু স্লো হয়ে যাবে জিনিস। যেরকম যদি আপনার রিনিউয়াল করতে হয় H1B এর জন্য, তাহলে আপনাকে একটু হয়তো ওয়েট করতে হবে, আর একটু RFE মানে রিকোয়েস্ট ফর এভিডেন্স, তার মানে যেটা এক্সট্রা ডকুমেন্টস যা জিজ্ঞেস করে, ওইগুলো হয়তো বেড়ে যাবে, কিন্তু ল ওয়াইজ এখনো কিছু চেঞ্জ আসেনি। ধন্যবাদ রাঞ্জা। তো এখন যারা মনে করেন এই H1B ভিসার প্রসেসে আছে বা যারা করতে যাচ্ছে, তাদের জন্য কি কোনো নতুন রুলস অ্যাপ্লিকেশন কিছু একটা হবে? হ্যাঁ, তো ফার্স্ট অফ অল H1B ফেমাস একটা ভীষণ বড় ট্রেড হচ্ছে কি লটারি হয়। মোস্ট H1B লটারি হয়, দুটো টাইপের H1B হয়। কিন্তু মোস্ট H1Bর মানে আমি বলবো অ্যাটলিস্ট 70-80% H1B ইজ মানে লটারির থ্রু হয়। তো ওই লটারির জন্য লাস্ট ইয়ার USCIS একটু স্ট্রিক্ট করে দিয়েছে, কেননা অনেক ফ্রড হচ্ছিল। কি করছিল, কনসালটেন্সি কোম্পানি একজনের জন্য মাল্টিপল রেজিস্ট্রেশন করে দিচ্ছিল, তো ওদের লটারির মধ্যে ওদের প্রবাবিলিটিটা অ্যাকচুয়ালি বেড়ে যাচ্ছিল সিলেক্ট হওয়ার জন্য, আর এটা অ্যাকচুয়ালি ফ্রড, এটা করা উচিত না। তো USCIS ওই ওই ফ্রডকে কমব্যাট করার জন্য লাস্ট ইয়ার একটা রুল করেছে কি একজনের জন্য শুধু একটা রেজিস্ট্রেশন করতে পারবে লটারির জন্য, পাসপোর্ট নাম্বারের ওপর ডিপেন্ড করবে লটারি রেজিস্ট্রেশনটা। তো ওইটা হচ্ছে সব থেকে বড় আর ইনফ্যাক্ট আনসার্টেন জিনিস, কেননা স্টুডেন্টসদের এখানে
অনেক কম টাইম থাকে, মানে ওরা একটু ওয়ার্ক ভিসা, ওদের যে ওয়ার্ক পিরিয়ডটা থাকে ওটা অনেক কম থাকে। তো ওই জন্য একটা লটারির ওপর ডিপেন্ড করে। এটা অ্যাকচুয়ালি মানসিক ভাবে লোকের জন্য ভীষণ আর কি, মানে ভীষণ হেভি, কেননা এটা কোনো সার্টেনটি নেই আপনার নাম আসবে নাকি না লটারিতে। একবার নাম এসে গেল তারপরে তো ঠিক আছে, 6 বছরের জন্য H1B-টা আছে। কিন্তু এই বড় স্টেপটা অ্যাকচুয়ালি লটারিটাই, যেটা এখন হবে মার্চ এন্ডে হবে, সেটাই অ্যাকচুয়ালি ভীষণ সব থেকে বড় জিনিস H1B। অ্যাটর্নি রাঞ্জা যে বললেন, আপনারা দর্শক আশা করি বুঝতে পেরেছেন। এবং নিকি, আপনারাও তো এই H1B বিষয় নিয়ে অনেক ডিল করেন আমি শুনেছি। তো জি আপনার কাছে কি তথ্য আছে, আপডেট কি আছে? হ্যাঁ, অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন যে H1B, আসলে যারা আপনারা আমাদের দর্শকদের মধ্যে H1B করছেন অথবা করার চিন্তা ভাবনা করছেন অথবা আছেন এই সিস্টেমের মধ্যে, আপনাদের সবারই জানা নিয়মটা, নিয়ম কানুনটা। সেহেতু অ্যাটর্নি রঞ্জা বললেন যে নতুন অ্যাডমিনিস্ট্রেশনে এটা নিয়ম কানুনের তেমন কোনো চেঞ্জ হবে না, কারণ কোনো কিছু চেঞ্জ করতে হলে সেটা কংগ্রেসে পাশ হয়ে আসতে হবে। জি। সো এত সহজে কোনো রুল চেঞ্জ হবে না, নিয়মগুলো আগের মতোই থাকবে। কিন্তু জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে যে পুরো প্রসেসটাই অনেক স্লো হয়ে যেতে পারে, কারণ ওরা এখন অনেক বেশি স্ক্রুটিনি করছে। কারণ আসলে হয়েছিল কি, অনেকগুলো এজেন্সি ওরা একজন অ্যাপ্লিকেন্টের জন্য মনে করেন 10 বার নাম ছেড়ে দিয়েছিল, যাতে লটারিতে তাদের নাম উঠে। কারণ H1B ভিসাটা হচ্ছে লটারির মাধ্যমে আপনি পাবেন কিনা এটা আপনার এটা নামটা, লটারি বেসড। লটারি বেসড উঠে কিনা আপনার নাম। তো এজেন্সিরা 10-12টা করে একজনের নামের পিছনে দিয়ে দিচ্ছিল। সেইটাতে ওরা যখন দেখলো এই ধরনের ফ্রড কেস হচ্ছে, তখন এরা এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। এখন একটা পাসপোর্ট নাম্বারের এগেইনস্টে এখন শুধু একটা নামই আসতে পারবে। মানে সো এখন এতদিন ওরা জি মাল্টিপল এন্ট্রি দিচ্ছিল বোধহয়। মাল্টিপল এন্ট্রি দিচ্ছিল, ও, সেটাতে যাতে তাতে লটারিতে তার পাওয়ার চান্সটা বেশি থাকে। কিন্তু এটা ওরা ধরে ফেলার পর এখন একটা পাসপোর্টের নাম্বারের এগেইনস্টে শুধু একটা নামই যেতে পারবে, এই নিয়মটা হয়ে গেছে। আর যেহেতু একবার ওরা ফ্রড দেখে ফেলেছে, এখন ওরা সব বিষয়েই খুব সচেতন হয়ে কাজ করতে চাচ্ছে। তো স্লো হয়ে যাবে, তারপর অনেক কাগজপত্র আরো বেশি স্ক্রুটিনি হবে। সো পুরো প্রসেসটাই একটু স্লো হয়ে যাবে। এটা আসলে মানসিকভাবে খুবই কষ্টকর, কারণ যারা অপেক্ষা করছেন তারা খুবই টেনশনের মধ্যে থাকেন, নাম উঠবে কি উঠবে না। তারপরেও চেষ্টাটা করে যেতেই হবে, এভাবেই চলছে, সব প্রসেসিং চলতেই থাকবে। জি থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ নিকি। অ্যাটর্নি রাঞ্জা, আপনার কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে এই যে মনে করেন প্রসেসের মধ্যে যারা আছে H1B-তে বা তারা ওয়েটিং লিস্টে আছে, মনে করেন তার এটা লটারিতে আসলো না, দেন তার পরিস্থিতিটা কি হবে, তখন হোয়াট হিল ডু? হ্যাঁ, তো অপশন আছে। F1 ভিসাতে থাকতে পারে কেউ, আপনার যদি ফার্দার এডুকেশন করতে চান তাহলে আপনি F1 ভিসাটা এটা এক্সটেন্ড করতে পারেন, আপনার আর একটা কোর্সে ঢুকতে পারেন পড়াশোনার নিজের স্কিল সেট বাড়ানোর জন্য, কি অন্য জায়গায় আপনি বেশি ভালো জব পেতে পারবেন। এখানে ইউএস এর যদি আপনি মাস্টার্স করেন, আপনি অন্য জায়গায়ও ভালো খুব জব পেতে পারবেন। তো ওইটা একটা অপশন আছে, নিজের স্কিল সেটটা বাড়ানো। আদার দেন দ্যাট আপনার আনফর্চুনেটলি এটা ভীষণ কমন, অনেক লোকদের চলে যেতে হয়, কেননা ওদের H1B-তে লটারি ওঠেনি। ওই জন্য এটা ভীষণ অ্যাকচুয়ালি আনসার্টেন আর মানসিক ভাবে ভীষণ মানে স্ট্রেসফুল ব্যাপার আর কি। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দর্শক, বিশেষ করে আমি তাদের জন্যই বলছি যারা H1B-র সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদেরকে এটা ভালো করে শোনা উচিত। ওনারা যেটা বললেন, যা তথ্য পেলাম ওনার কাছ থেকে, এখন এটা একটু স্লো অ্যান্ড স্টেডি হবে, কারণ অনেক স্ক্রুটিনি হচ্ছে, তারপরে অনেক স্ক্যাম হওয়ার চেষ্টা চলছিল, মাল্টিপল ফাইলিং এন্ট্রি হচ্ছিল, যার জন্য তারা এখন স্ট্রিক্ট হয়ে গেছেন। এবং এখন যারা এগুলোর মধ্যে যাবেন তাদেরকে একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে। আর যেহেতু এটা লটারি বেস, সুতরাং আপনি নিজেই বুঝতেছেন। আর সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে, একটা পাসপোর্টের এগেনস্টে যেটা ওনারা বললেন যে একটাই এন্ট্রি হবে, মাল্টিপল কোনো ধরনের হওয়ার কোনো সুযোগ নেই। তারপরেও মনে করেন যার পরবর্তী যে স্ট্যাটাসটা হবে, মনে করেন আপনি যদি লটারিতে আপনার নাম না আসলো, আপনি ইলেক্টেড না হলেন, তাই সিলেক্ট না হলেন, তাহলে কী করতে হবে? রাঞ্জা বললেন যে অল্টারনেটিভ অপশন,
সেটা হচ্ছে যে আপনি F1-এ অন্যান্য যে স্টাডিগুলো আছে, মাস্টার্স আছে, বিভিন্ন কারিকুলাম আছে, সেগুলোর ভিতরে আপনি অন্তর্ভুক্ত হয়ে নিজের কেরিয়ারটাকে বিল্ড আপ করার জন্য যা যা প্রয়োজনীয় দরকার, টু এক্সপ্লোর মোর অপরচুনিটিস অ্যারাউন্ড দি ইউনাইটেড স্টেটস, সেটাই একটা বিরাট একটা অপশন হতে পারে, যেটা অ্যাটর্নি রাঞ্জা বললেন। তো রাঞ্জা, হোয়াট ইজ মানে হোয়াট আপনার দূরদৃষ্টিতায় বা দূরদর্শিতায় যারা এই H1B ভিসার সঙ্গে সম্পৃক্ত আছেন, তাদের জন্য কি নির্দেশনা দিতে পারেন যে আন্ডার নিউ অ্যাডমিনিস্ট্রেশন তারা যদি এমপ্লয়ার ইজ রেডি টু সাপোর্ট হিম, এভরিথিং ইজ কনফার্ম, সেই ক্ষেত্রে তাদের জন্য কি কোনো আশার বাণী দেওয়া যায়? আমি একটা অ্যাডভাইস ভীষণ বড় দেব, কি নিজের রেকর্ড গুলো আপনি যদি আগে কাজ করে করে থাকেন, আউট অফ দ্য কান্ট্রি, ইন দ্য কান্ট্রি, আপনি যদি স্টুডেন্ট ভিসাতে কাজ করেছেন, ওয়েদার ইন ক্যাম্পাস বা আপনি একটা কোর্স নিয়ে বাইরে কাজ করেছেন, তাহলে রেজিউমেতে এক্স্যাক্ট ডেট কিন্তু আপনি প্লিজ কেয়ারফুলি রাখুন। আমি এরকম বলছি কি, আপনি যদি ধরুন জুলাই টু অগস্ট কাজ করেছেন, অগস্ট 15-তে আপনি ছেড়ে দিয়েছেন, আবার সেপ্টেম্বরে জয়েন করেছেন, তো আপনি ওইটা আপনার রেজিউমেতে ক্লিয়ার করুন। কেননা ওরা দেখবে কি আপনি অথরাইজেশনের সাথে আগে কখনো কাজ করেছেন নাকি না। এটা কিন্তু একটা H1B পেটিশনের জন্য ফেটাল হতে পারে। সবকিছু রেজিউমেতে ইউজুয়ালি আমরা এত রেজিউমেকে এত মানে অ্যাটেনশন দিই না কি সব এক্স্যাক্টলি লিখতে হবে, কিন্তু এইসব ব্যাপারে কিন্তু আপনি প্লিজ মানে মেক শিওর করুন কি সব ডেট সব ঠিক রেজিউমেতে, সব স্পেলিং ঠিক, বাইরে যদি কাজ করেছেন ওইগুলো ঠিক, আর আপনার যে ডিগ্রি এক্স্যাক্ট ইয়ার গুলো লিখুন, কেননা এইসব আউট অফ ইমিগ্রেশন ডকুমেন্টস ভীষণ ওরা স্ক্রুটিনি করবে। আচ্ছা আচ্ছা, নিকি, আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি তো নিউ ইয়র্কে গেইন অ্যাসোসিয়েশনের আপনাদের বেস্ট ট্রাফিক আমি জানি, বিভিন্ন ক্যাটাগরিতে, স্পেশালি অ্যাসাইনমেন্ট বলেন বা অন্যান্য ক্যাটাগরিতে আপনাদের এখানে বেস্ট ট্রাফিক হয়। এই H1Bর ক্ষেত্রে কেমন, কি রকমের আপনাদের সাকসেস রেট এবং কি ধরনের আপনারা কেমন রেশিও হচ্ছে, মানে কেমন আবেদন পাচ্ছেন আপনারা? আসলে যারা যারা এই আমেরিকাতে F1 ভিসা নিয়ে আসেন, তারা এবং যারা রিয়েলি পড়াশোনা করতে চান, তাদের উদ্দেশ্যটাই থাকে কিন্তু H1B ভিসার দিকে যাওয়া। এবং আমরা লক্ষ্য করেছি যারা রিয়েলি মনে করেন ক্যারিয়ারিস্টিক, ওনারা একটা সাবজেক্টে মেজর নিয়ে ওনারা পড়াশোনা করছেন এবং ওনাদের গোলটাই হচ্ছে ওনারা একজন ভালো রেজাল্ট করবেন এবং ভালো একজন এমপ্লয়ার পেয়ে ওনারা H1B এর দিকে যাবে। এখন এই জিনিসটা পুরোটাই ডিপেন্ড করছে আপনার রিজিউমের উপরে। তো আমরা আসলে পাই তাদেরকেই যারা রিয়েলি মনে করেন ক্যারিয়ারিস্টিক, পড়াশোনা করছেন একটা কোনো সাবজেক্টের উপরে এবং ওইটাতেই ওনারা ওনাদের এত দিনের ক্যারিয়ার বিল্ড আপ করে এসেছেন এবং এখন এমপ্লয়ার পেয়ে, এবং যেহেতু ওনারা মেইন জিনিস কিন্তু ওনাদেরকে ভালো রেজাল্ট করতে হবে। যেই কলেজে আপনি যাচ্ছেন ভালো আপনার কাজটা দেখাতে হবে, ভালো আপনি মোটিভেটেড কিনা, আপনি ভালো রিকমেন্ডেশন লেটার আছে কিনা, এগুলো দেখেই কিন্তু আপনার এমপ্লয়ার আপনাকে স্পন্সর করতে রাজি হবে। তো আমরা তাদেরকে দেখি আসলে যারা রিয়েলি মোটিভেটেড এবং তারা জানে F1 থেকে H1B একমাত্র এইটার মাধ্যমেই তারা এই দেশে গ্রিন কার্ড পেতে পারে। তাই আমরা দেখি যারা আসলে ভেরি মোটিভেটেড তাদের লাইফের ব্যাপারে, কেরিয়ার বিল্ড আপের ব্যাপারে, তারা কিন্তু সত্যি ওনারা ভালো পেয়ে যান। এখানে অ্যাটর্নি রঞ্জা একটা কথা বলেছেন যে রেজিউমি বিল্ড আপটা খুব ইম্পর্টেন্ট। এটা আমাদের দেশ থেকে আমরা যারা আসি আমরা দেখি এটা যে আমাদের দেশে আসলে এটা রেজিউমিটা কিভাবে লিখতে হয় এটা আমাদের নলেজটা অনেক কম। রিজিউমিটা আপনি কিভাবে লিখলেন সেইটার উপর ভিত্তি করেই কিন্তু একজন এমপ্লয়ার আপনাকে হায়ার করতে ইন্টারেস্টেড হবে। অ্যাটর্নি রঞ্জা যেমন বললেন, মনে করেন আপনি কোনো এক জায়গায় অগাস্টের 5 তারিখ পর্যন্ত কাজ করেছেন, এখন আপনার নেক্সট জব যদি আপনার সেপ্টেম্বরের 1 তারিখ হয়, তাহলে এই অগাস্টের 6 থেকে সেপ্টেম্বরের 1 তারিখ পর্যন্ত আপনি কি করলেন ওই গ্যাপটা কিন্তু আপনি রাখতে পারবেন না। এই জিনিসটার জন্যই পুরো রেজিউমিটা খারাপ হয়ে যায়। আপনি যদি মনে করেন ওই গ্যাপে আপনি একটা কিছু ছোট একটা কোর্স করেছেন, সেটাও আপনাকে উল্লেখ করে দিতে হবে আমি এই কাজটা মানে 5 তারিখ জি, আমি আপনার ছাড়ার পর।
জি 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 হ্যাঁ ঠিকই, অনেক ধন্যবাদ। আপনি অনেক ইলাবোরেটলি এটা এক্সপ্লেন করেছেন, এবং রাঞ্জা অলসো ভেরি রাইট, রিজুমি ম্যাটার্স এ লট, এবং রিজুমিটা খুবই খুবই অ্যাকসেপ্টেন্সটা এমনভাবে হতে হবে, অ্যান্ড ইট শুড বি ভেরি মাচ কম্প্রেস, ভেরি মাচ ইনফরমেটিভ, নট লাইক আমাদের যে সাধারণত গতানুগতিক যে আমরা রিজুমে বানাই, নট লাইক দ্যাট। ইটস ভেরি স্পেসিফিক অ্যান্ড ভেরি প্রফেশনাল প্রেজেন্টেশন। এই রিজুমিটাতে আমার মনে হচ্ছে, যেটা আমরা হ্যাঁ। কারিকুলাম ভিটে বলি, রেজুমি বলি, সিভি বলি, যেটাই বলি, মানে ওইটা খুবই একটা ইনফরমেটিভ এবং ভেরি একটা মানে অ্যাকসেপ্টেন্স যেন হয়, সেদিকে আপনার অনেক গুরুত্ব রাখতে হবে। এবং এই আমাদের নিকি যেটা বললেন যে গ্যাপ রাখা যাবে না, সো দ্যাট ইজ রিয়েলি এ ডিজাস্টার। গ্যাপ রাখা যাবে না। আমি এক্স টু ওয়াই এতদিন কাজ করেছি এই কোম্পানিতে, দেন আই ওয়ার্ক ফর দিস কোম্পানি, সামথিং লাইক দ্যাট, অর আই স্টাডিড, অর আই ডিড ইন দিস, এটা সব কিছু আমাদেরকে মেনশন করতে হবে, তাই না? সো দ্য হ্যাঁ। কনসিস্টেন্সি শুড বি দেয়ার। জি। মানে আর আপনার একটা জিনিস আমি বলবো কি, আমাদের গেহিয়ান অ্যাসোসিয়েটস এ যে বিজনেস ইমিগ্রেশন যে করে, তার নাম হচ্ছে অ্যাটর্নি সোনু লাল। হি ইজ ব্রিলিয়েন্ট। আমাদের কাছে যতগুলোই মানে বিজনেস ইমিগ্রেশনের ক্লায়েন্ট আসে, they always leave completely satisfied and very happy with the process. ইয়েস ইয়েস তো হ্যাঁ, আমরা তো ওই জন্য যখন অনেক কোম্পানি ইনফ্যাক্ট এমপ্লয়ার আমাদের কাছে আসে কনসালটেশন করতে, কি আমি আমার এমপ্লয়িজ কে স্পন্সর করতে চাই, কি কিরকম করে করতে পারি। তো আই উড সে, আমি একটা জাস্ট আই ওয়ান্টেড টু সে কি আমাদের বিজনেস ইমিগ্রেশন উইংটা অ্যাকচুয়ালি ভীষণ ভীষণ ভালো। Bison Rich. I mean, you are very much organized, very much professional. So thank you very much. Yes, I had the opportunity. Attorney Sonulal সঙ্গে আমরা টক শো করেছি. I had the opportunity. Nikki, you remember, right? So Yeah. we did also this. Thank you very much. দর্শক আমাদের সঙ্গে আছেন, ফেসবুকে কিছু কোয়েশ্চেন আছে, আমি পরবর্তী নিচ্ছি। দর্শক কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার নাম রিপন আহমেদ, আমি থাকি ফ্লোরিডায়। ফ্লোরিডা থেকে রিপন ভাই, ভালো আমার- আছেন? কি আপনার প্রশ্নটা কি ভাইয়া? ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে, আমি আসছি 2021 সালে, জি এসএলএম ফাইল করছি, আর ওই আমি ট্যাক্স পেও করি। আমি 3 দিনের জন্য ক্যালিফোর্নিয়া যাব, যদি কোনো সমস্যা হবে কিনা গেলে, এই কারণে আমি ফোন করছিলাম। ক্যালিফোর্নিয়া, আচ্ছা আচ্ছা। রাঞ্জা, ওনার কোয়েশ্চেনটা ওয়ার্ক পারমিট আছে? হ্যাঁ, আমার ওয়ার্ক পারমিট আছে। আমি 2 বছর যাবত ট্যাক্স ফাইলও করছি, সবকিছুই আছে, ট্যাক্স পেও করছি। ও রাঞ্জা, ওনার কোয়েশ্চেনটা হচ্ছে, হি লিভস ইন ফ্লোরিডা, উনি অ্যাসাইলাম এর কেস হোল্ডার, আর ওনার কাছে ওনার ওয়ার্ক পারমিট আছে, সব কিছুই আছে। উনি ট্যাক্স ফাইলিং করছেন গত 2-3 বছর যাবত। তো উনি চাচ্ছেন একটু বেড়াতে যেতে, বা ওনার ব্যক্তিগত কোনো কারণে ফ্লোরিডা থেকে ক্যালিফোর্নিয়া যেতে যাচ্ছেন, তাতে কি কোনো সমস্যা হবে কিনা? হ্যাঁ, অ্যাজ লং আপনাকে আইস বলেনি কি আপনাকে চেক ইন করতে হবে, বাস আপনাকে চেক ইন টাইম বলেনি, বা আপনাকে আইস স্পেসিফিক্যালি বলেনি কোনো নোটিশ দিয়ে কি আপনি বাইরে যেতে পারবেন না, ইউ আর ডেফিনেটলি ফ্রি টু ট্রাভেল উইদিন দ্য ইউনাইটেড স্টেটস। জি জি জি, আপনার আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন, আপনার মনে কোনো সমস্যা হবে না, যেহেতু আপনার সব কিছুই আছে, আপনি ট্যাক্স ফাইলিংও করছেন, ইউ হ্যাভ ওয়ার্ক অথরাইজেশন। আমার মনে হয় না আপনার কোনো সমস্যা হবে, আনলেস অ্যান্ড আনটিল ইফ দেয়ার ইজ এনি সিনিয়াস ক্রাইম ইউ কমিট, দেন দিস ইজ ডিফারেন্ট ইস্যু। আদারওয়াইজ আমার মনে হয় না আপনার সমস্যা হবে, রাইট? আমি যদি ভুল না Yes. বলে থাকি। হ্যাঁ, মেইন কথাটা হচ্ছে ওনার যদি ওয়ার্ক পারমিটটা থাকে, ওইটাই কিন্তু ওনার মেইন আইডি এখন। রাইট রাইট, ওইটা দিয়ে উনি আমেরিকার ভিতরে সব জায়গায় ট্রাভেল করতে পারবেন। হয়তো বা ওনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকতে পারে, আমরা জানি না। হ্যাঁ, থাকতে পারে। হ্যাঁ, অ্যাটর্নি রমজান যেটা বললেন, যে কয়দিন আপনি ক্যালিফোর্নিয়া থাকবেন, ওই সময় যেন আপনার কোনো ইআরও চেক ইন, যেটা আইসের কাছে চেক ইন করতে হয়, সেটা যেন না থাকে, কারণ কোনো চেক ইন মিস করবেন না, এটাই হচ্ছে মেইন কথা। জি জি, ধন্যবাদ ধন্যবাদ। আশা করি ভাই আপনার উত্তর পেয়েছেন। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। হ্যালো, আমার নাম কাউসার, আমি ব্রুকলিন থেকে। আমার একটা কোয়েশ্চেন হলো দুইটা। আমার কোয়েশ্চেন হলো যে, আমি যখন আসছিলাম 2021 সালে, তখন আমি ওই অ্যাসাইলাম আন্ডার 21, মানে স্পেশাল ইমিগ্রেন্ট আর কি। তখন আমার ওই স্পেশাল ইমিগ্রেন্ট যেটা আন্ডার 21, ওইটা আমি উইন করে ফেলছি। এখন আমার অ্যাসাইলামে আমার কিছু দেখাইতেছে না, অ্যাসাইলামে জাস্ট অনলাইনে জাস্ট পেন্ডিং, নাথিং এলস। মানে এটার জন্য কোনো প্রবলেম হবে আমার জন্য? আমার কিন্তু I-360 উইন, আমার I-485 এর জন্য ওই ওয়েট করতেছি।
ওকে, গ্রিন কার্ড অ্যাপ্লাই করার জন্য। নিকি আপনি বুঝতে পারছেন না? জি, অ্যাটর্নি রঞ্জা উনি 2021-এ এসেছেন, অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন। ইন দ্য মিন টাইম উনি আবার স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল যেটা সিজ সেটাও উইন করেছেন, কারণ ওনার বয়স 21-এর নিচে ছিল। জি। তো ওনার I-485 অ্যাপ্লাই করে সেটা পেন্ডিং অবস্থায় আছে। তো উনি ওখানে জানতে চাচ্ছেন যে অ্যাসাইলামও তো পেন্ডিং, তাহলে উনি এখন কি করবেন? উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন, অ্যাসাইলাম পেন্ডিং, ওই কেসটা কি ক্লোজ করে দিবেন অথবা কি করবেন সেটাই জানতে চাচ্ছে। আমি আপনাকে সাজেস্ট করব আপনি একটু ইমিগ্রেশন লয়ারের সাথে কনসাল্ট করুন, কেননা ইউজুয়ালি বাই দ্য টাইম আপনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছেন, মানে 485 অ্যাপ্লাই করছে, আপনার অ্যাসাইলাম কেসটা এটলিস্ট টার্মিনেটেড বা ডিসমিসড হয়ে যাওয়া উচিত। তো আমি ওইটাই সাজেস্ট করব আপনি একবার ইমিগ্রেশন লয়ারকে গিয়ে দেখুন। জি, একজন lawyer- ভাই যেটা বললেন আমাদের অ্যাটর্নি এবং আমাদের নিকে যে কথাগুলো বললেন, আপনি যেহেতু আপনার এই সমস্যা, আপনি একজন ক্রেডিবল লয়ারের সঙ্গে দেখা করুন, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে আপনার জন্য। আপনি গেইন অ্যাসোসিয়েশনে আসতে পারেন, তাদের অফিস ইয়েতে আছে, রিয়াকশনাইটে আছে, বিভিন্ন জায়গায় আছেন, জামাইকাতে আছে, আপনি যেখানে কমফোর্টেবল ফিল করেন আপনি চলে আসেন, ঠিক আছে? ধন্যবাদ। আর কেউ আছেন কি আমাদের সঙ্গে লাইনে? নাম থাকলে নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আমি সুলতান বলছি। জি আসসালামু আলাইকুম। আমি রঞ্জা ম্যাডামের কাছে আমার একটা প্রশ্ন ছিল। জি সুলতান ভাই বলেন। আমার প্রশ্নটা হলো, আমি অ্যাসাইলাম উইন করছি 2022 জুন মাসে। ওকে ওকে জুন মাসে। তো আমি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করছি 2023 মার্চ মাসে, হুম 10 মাস পরে। জি এখন তখন আমার তারা রিসিভ করছে এবং আমি ফিঙ্গার দিছি এপ্রিল মাসে, 2023 এপ্রিল মাসে আমি ফিঙ্গার দিছি অলরেডি। ওকে পরবর্তীতে আমার প্রায় 11 মাস পরে তারা আমার একটা রিকোয়েস্ট ফর এভিডেন্স চাইছে, আমি এভিডেন্স জমা দিছি, তারপরে আমার আর কোনো আপডেট নাই। সো অলমোস্ট অল টুগেদার 23 মান্থ শেষ হয়ে গেছে গ্রিন কার্ড অ্যাপ্লাই করার পরে। এখন আমার কি করার উচিত? আমি এখনো পাইনি গ্রিন কার্ড, 23 মাস শেষ হয়ে গেছে। ওকে, রাঞ্জা এবং নিকি দুজনে কি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, শুনতে পেরেছেন? হ্যাঁ, জি বুঝি জি, একটু হেল্প করুন। জি হ্যাঁ, উনি অ্যাসাইলাম উইন করেছেন 2022 জুনে। তারপর 2023 মার্চে উনি গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করেছেন। তারপর ওনার ফিঙ্গারপ্রিন্টও হয়ে গেছে। তারপর একটা RFE এসেছিল, রিকোয়েস্ট ফর মোর এভিডেন্স, এখন সেটাও উনি জমা দিয়েছেন। এরপরে অ্যাপ্লিকেশন, গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশন করার পর টোটাল 23 মান্থ হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো রেজাল্ট পাননি। এখন উনি কি করবেন? হ্যাঁ, তো ফার্স্টলি স্যার আপনি অ্যাকচুয়ালি এলিজিবল ফর গ্রিন কার্ড 1 year আফটার গেটিং অ্যাসাইলাম স্ট্যাটাস। আপনি ভালো করেছেন, আগে অ্যাপ্লাই করে ভালো করেছেন, কিন্তু আপনার এলিজিবিলিটি শুরু হয়েছে অনলি ফ্রম 1 year। তো আপনি যেই বললেন কি জুন বা জুলাই 2022 তে আপনি উইন করেছেন, তো ইউ আর এলিজিবল ফর জুন অর জুলাই 2023। ওখান থেকে আপনার 1.5 years হয়েছে বুঝতে পারছি, কিন্তু এখন একটু অনেক ব্যাকলগ আছে। আনফরচুনেটলি আপনাকে শুধু ধৈর্য রাখতে হবে। জি এখানে কিছু করার ওনার নেই। সবকিছু মনে হচ্ছে ঠিক আছে, বাট হি হ্যাভ টু ওয়েট। ওনাকে রিকোয়েস্ট ফর এভিডেন্স এসছে, তার মানে আপনার প্রসেসিং এ তো আছে। জি থ্যাংক ইউ। Processing এ। পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো জি, আমার নাম সানাউল্লাহ, আমি ব্রুকলিন থেকে বলছি। জি সানাউল ভাই বলেন। জি, আমার নাম সানাউল্লাহ, আমি ব্রুকলিন থেকে বলছি। জি ভাইয়া সানাউল ভাই আপনার প্রশ্নটা বলেন। আমার প্রশ্নটা হচ্ছে ম্যান্ডামাস সম্বন্ধে। আমি ম্যান্ডামাস করছি ম্যারেজ বেসিস I-485 এর জন্য। সো সেটা অলমোস্ট 4 মাস হয়ে গেছে, এখনো কোনো রেসপন্স পাচ্ছি না। সো এটা আমার কতদিন ওয়েট করতে হবে? আর আমার এটা হলো আমার অ্যাসাইলাম টার্মিনেট করা হয়েছে 2 বছর আগে। আমার আর I-485 গ্রিন কার্ড অ্যাপ্লিকেশন ইন্টারভিউ হয়েছে প্রায় অলমোস্ট 23 মাস হয়ে গেছে। ওকে সো নিকি জি, এবং ওনার প্রশ্নটা হচ্ছে যে ওনার অ্যাসাইলাম ছিল, তারপর উনি হয়তো বিয়ে করেছেন ইউএস সিটিজেনকে, তারপর ওনার গ্রিন কার্ডের ইন্টারভিউ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত না, উনি ম্যান্ডেমাস করেছেন, বললেন জি, উনি জি, ম্যান্ডেমাস করেছেন হ্যাঁ। গ্রিন কার্ডের ব্যাপারে, সেটার জন্য 4 মাস হয়ে গেছে, জি। এখন পর্যন্ত কোনো উত্তর পাচ্ছেন না। উনি এখন কি করবেন? হ্যাঁ স্যার, আনফরচুনেটলি এখানেও আমার আপনাকে বলতে হবে, ইট ইজ আ ওয়েটিং গেম।
আপনি ম্যান্ডামাস ব্রিফ যখন যদি সাবমিট করে থাকেন আর 4 মাস হয়েছে, তাহলে ইউজুয়ালি ওরা লিস্ট 5-6 মাস নেয়। তো একটু ধৈর্য রাখুন। ওর থেকে বেশি হলে আপনি একটা লয়ারের কাছে গিয়ে ওনারা হয়তো আপনাকে ফলো আপের জন্য হেল্প করতে পারবে। আমরাও সেটা গেহেন অ্যাসোসিয়েটসে করি। জি, ধন্যবাদ। আশা করি ভাইয়া উত্তর পেয়েছেন। সব কিছুতে এখন ব্যাকলগ চলছে, যেটা আপনারা শুনলেন অ্যাটর্নিদের কাছ থেকে, এবং আমরা ধৈর্য ধরতে হবে আমাদেরকে। আর আপনারা ফলো আপ তো অবশ্যই করতে পারেন আপনাদের লয়ারের সঙ্গে, স্ব লয়ারের সঙ্গে, অথবা আপনারা যার কাছে যা মনে করেন আপনার জন্য কাছাকাছি বা যেটা আপনার জন্য কনভিনিয়েন্ট, সেখানে একজন ক্রেডিবল লয়ারের কাছে আপনাকে যেতে হবে। গেইন ইনস্টিটিউট অফ কোর্ট ইজ দেয়ার ফর ইউ টু হেল্প, বাট ইন এডিশন আপনি যদি দূরে থাকেন, এখানে আসতে না পারেন, অবশ্যই আপনি একজন ভালো লয়ারের কাছে অবশ্যই আপনাকে যেতেই হবে, কারণ যেহেতু এটা আপনার সমস্যা। আর পরবর্তী কলার কে আছেন, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম, আমি আলবানি থেকে শাহাদাত বলতেছিলাম। জি শাহাদ ভাই, সালাম আলাইকুম। বলেন, প্রশ্নটা বলেন ভাইয়া। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমি নিকি আপু আমাকে হয়তো চিনতে পারে। আমি রিসেন্টলি সিটিজেনশিপ হয়েছি, থ্যাঙ্কস ফর আপনাদেরকে, কারণ আমি মাঝে মধ্যে আপনাদের থেকে অনেক সাজেস্ট নিই, ওইখান থেকে অনেক উপকৃত হয়েছি। ধন্যবাদ। আমার প্রশ্নটা হলো, আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করতে অলমোস্ট 2.5 বছর হয়ে গেছে। আমি শুধু এ পর্যন্ত রিসিভ লেটার পাইছি। তো আমি অ্যাপ্লাই করার পরে আমার একটা বেবি হয়েছে। তো আমার এখন সিটিজেনশিপ যেটা আমি পাস করেছি, আমি এখন নেক্সট স্টেপ কি নিতে পারি, বা আমার ওয়াইফের জন্য কি আমি কিভাবে এটা আপডেট করবো, বা কি ফর্মটা পূরণ করবো, বা আমার বেবিটাও নাকি সিটিজেন হয়ে গেলে বাংলাদেশ থেকে নাকি পাসপোর্ট পাওয়া যায়, মানে কিভাবে কি করতে পারি, যদি একটু সাজেস্ট করতেন আর কি। জি আচ্ছা, রাঞ্জা উনি, হ্যাঁ, থ্যাংক ইউ শাহাদাত ভাই। আপনি প্রতি অনুষ্ঠানে আমাদেরকে কল করেন, আমরা চিনি আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠান নিয়মিত দেখার জন্য। ওনার প্রশ্নটা হচ্ছে, উনি গ্রিন কার্ড থাকা অবস্থায় ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছিলেন, 2.5 বছর চলছে। ইন দ্য মিন টাইম উনি সিটিজেন হয়েছেন এবং ওনার একজন বেবি হয়েছে বাংলাদেশে। তো উনি জানতে চাচ্ছেন যে আর কতদিন সময় লাগবে, আর বেবি কি আসলে কিভাবে অ্যাড করবে, অথবা বেবি তো সিটিজেন হওয়ার কথা, এই জিনিসটা উনি কিভাবে প্রসেসিং করবেন। আচ্ছা স্যার, ফার্স্ট অফ অল কংগ্রাচুলেশনস আপনাকে আপনার বেবির জন্য। আর আমি বুঝতে পারছি ফ্রাস্ট্রেটিং ভীষণ প্রসেসটা, স্পেশালি কেননা আপনি গ্রিন কার্ড হোল্ডার ছিলেন তখন, তো আপনার অটোমেটিক মানে লাইনে চলে যায় না, আপনার লিমিটেড নাম্বার অফ ভিসাস আছে আপনার ক্যাটাগরির জন্য। তো আমি আপনাকে বলবো কি, আপনি ভিসা বুলেটিন যান, ওখানে একটা ক্যাটাগরি থাকবে, F1 বা F2 ক্যাটাগরি থাকবে, স্পাউস অফ ইউএস গ্রিন কার্ড হোল্ডার। সেইটার প্রায়োরিটি ডেট দেখে মানে কোন ডেটের প্রসেস করছে ওরা অ্যাপ্লিকেশন, সেইটা একবার দেখে নিন, আপনার একটু আইডিয়া হয়ে যাবে কি আরো কতদিন লাগবে। যদি অনেক দিন লাগে তাহলে আমি সাজেস্ট করব কি আপনি একটা লয়ারের কাছে যান, আর মেবি ওরা আপনাকে আপনার সবকিছু সিচুয়েশন দেখে মেবি ওরা সাজেস্ট করবে কি এই অ্যাপ্লিকেশনটা উইথড্র করে একটা অ্যাজ ইউএস সিটিজেন আপনি ফাইল করুন, কিন্তু প্লিজ আপনি এই স্টেপটা এখন নিন না, আপনি speak to an immigration lawyer. Secondly, আপনার বেবির জন্য, আপনার বেবি is automatically US citizen, কেননা ডেরিভেটিভ সিটিজেনশিপ বলে, যদি বাবা মার বিয়ে হয়ে থাকে আর বেবি 18 ইয়ার্স এর আগে ম্যারিড বাবা মা একজন ইউএস সিটিজেন হয়ে যায়, তাহলে বেবি তাদের মানে বাচ্চাটা ইউএস সিটিজেন অটোমেটিক্যালি হয়ে যায়। আপনি ইউএস সিটিজেন, আপনার ওয়াইফ আর আপনি ম্যারিড, আর আপনার বাচ্চা তো এখন ভীষণ ছোট, তো ওই জন্য অটোমেটিক্যালি সে ইউএস সিটিজেন। কিরম ভাবে ডকুমেন্ট পাবে, ওনাকে এমবেসিতে গিয়ে বলতে হবে, ফর্ম আছে, অ্যাপ্লিকেশন করতে হবে কি দেখো, প্রুফ দিতে হবে, বার্থ সার্টিফিকেট, আপনার ইউএস সিটিজেনশিপের সব ডকুমেন্ট দিতে হবে, ম্যারেজ সার্টিফিকেট, এইগুলো দিয়ে ওনারা বেবি একটা পাসপোর্ট পেয়ে যাবে। ধন্যবাদ দর্শক, অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের সঙ্গে থাকেন। আমরা ছোট্ট বিরতিতে যাচ্ছি, অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ দর্শক, আমরা বিরতির পর ফিরে চলে আসলাম। আমরা যে কথাগুলো বলছিলাম খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের ফেসবুকেও অনেক কোয়েশ্চেন আসছে। আমি একজন দর্শক আছেন টেলিফোনে, আমি নিচ্ছি। ফেসবুকে একজন প্রশ্ন আমার নিতেই হবে, উনি বারবার রিকোয়েস্ট করছেন। ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাকিব। উনি জানতে চাচ্ছেন, ভাই অ্যাসাইলাম কার্ড পেলে আর বউ সিটিজেন হলে কত বছর পর সিটিজেনশিপের জন্য এলিজিবল হব?
যে উনি প্রশ্ন করছেন উনি অ্যাসাইলাম কার্ড পেয়েছেন, আবার ওনার না বউ উনি উনি citizen- উনি হ্যাঁ উনি বলছেন অ্যাসাইলাম কার্ড পেলে এবং ওয়াইফ যদি ইউএস সিটিজেন Citizen। হয় তাহলে কত সেটাই। বছর লাগবে ওনার সিটিজেনশিপের জন্য? হ্যাঁ, এই প্রশ্নটা কিন্তু আসলে ক্লিয়ার না। উনি প্রশ্ন করছেন ওনার ওনার মানে অ্যাসাইলাম কার্ড পেলে এবং ওয়াইফও যদি সিটিজেন হয় তাহলে ওনার সিটিজেন হতে কতদিন সময় লাগবে, এইটা ওনার প্রশ্ন। আমার মানে বিয়ে করা পরে মানে কতদিন সময় লাগবে এটাই উনি মিন করতেছে বোধহয়। মানে কারণ এখানে একটু আমাদের জানতে হবে তো উনি হ্যাঁ উনি আমার মনে যদি হয় ওয়াইফ বোধহয় ইউএস সিটিজেন, উনি বোধহয় ওয়াইফ ইউএস সিটিজেন, উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন, সেই ক্ষেত্রে ওনার সিটিজেনশিপটা উনি যদি গ্রিন কার্ড পেয়ে যান তারপর উনি অ্যাসাইলামে অ্যাপ্লাই করবেন 4 বছর 9 মাস পরে, সেটা একটা প্রসেস। ওকে ওকে কিন্তু ওকে ওয়াইফের সাথে হলে সেটা আলাদা, তাই তো জি রঞ্জা? জি 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 হ্যাঁ হ্যাঁ, দে আর ডিফারেন্ট প্রসেসেস। আপনার ভীষণ মানে ভাগ্য ভালো কি দুটো আপনার অপশন আছে। হ্যাঁ, তো গ্রিন কার্ডটা ফার্স্ট স্টেপ। গ্রিন কার্ডটা আপনি পেয়ে গেলে আপনার হয়তো বেশি টাইম লাগবে না, ওয়েদার ইউ অ্যাপ্লাই থ্রু অ্যাসাইলাম, আপনার অ্যাসাইলি স্ট্যাটাস, বা আপনি ওয়াইফের সাথে I-130 অ্যাপ্লাই করে আপনার গ্রিন কার্ডটা পেতে বেশি দিন লাগবে না। কিন্তু আপনি যদি ডেফিনেটলি যদি অ্যাসাইলামের থ্রু অ্যাপ্লাই করেন আপনার গ্রিন কার্ডটা শুধু 4 বছর 9 মাস যেরকম নিকি বললো রাখতে হবে আরো। আর যদি আপনি আপনার ওয়াইফের থ্রু অ্যাপ্লাই করে তাহলে 5 বছরের পরে আপনি এলিজিবল হবে সিটিজেনশিপের জন্য। Thank তো you, আপনার thank you. দুটোই প্রসেসে আপনার অপশন আছে। মানে ওনার দুটো অপশনে রয়ে গেছে না? জি জি আচ্ছা, জলি আক্তার নাহিদ উনি বলছেন যে H1B হয়তোবা উনি H1B কে রেফার করেছেন, প্রবাবলি শি ইজ ইন বাংলাদেশ। উনি মানে বাংলাদেশ থেকে জিজ্ঞেস করেছেন ক্যান উই অ্যাপ্লাই দিস ফ্রম বাংলাদেশ? হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু শুধু অ্যাজ আই সেড আপনাকে লটারির থ্রু যেতে হবে। উইদাউট লটারি একটা টাইপ H1B হয়, কিন্তু ওই ওই H1Bটার জন্য ইউ হ্যাভ টু বি পার্টিকুলার টাইপ অফ মানে এমপ্লয়ার। আপনি যদি কোনো যদি থিঙ্ক ট্যাঙ্ক বা হসপিটাল বা ইউনিভার্সিটি যদি আপনাকে হায়ার করে তাহলে ওরা কিন্তু লটারিটাকে বাইপাস করতে পারে। তা ওরকম H1Bটা আপনি অ্যাপ্লাই করতে পারেন, কিন্তু আনফর্চুনেটলি মোস্ট এমপ্লয়ার্স এলিজিবল না। মোস্ট লাইকলি আপনাকে লটারিকে থ্রু যেতে হবে। আপনি নিশ্চয়ই আসতে পারেন ইউএসএ থ্রু H1B, আর এবং আপনার কোম্পানি 5 বার অ্যাপ্লাই করতে পারে, 10 বার অ্যাপ্লাই করতে পারে, কিন্তু আপনার লটারির ওপর ডিপেন্ডেন্ট হবে। আচ্ছা 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 আচ্ছা। আরেক ভাই লিখেছেন যে মোহাম্মদ রুবেল, ভাই আমি এখন আমেরিকায় ভাই পথে আছি, আমেরিকার পথে আছে উনি, এ সময় আমেরিকায় ঢোকা উচিত হবে কিনা আর অ্যাসাইলাম নিবে কিনা একটু আপডেট দিলে ভালো হতো। এখন তো এখানে এসে উনি কিভাবে আসছেন, মানে কি মনে হয় visa? খুব সম্ভবত বাই এয়ার হবে, খুব সম্ভবত বাই রোড হয়তো বা উল্লেখ করে নাই কিভাবে আসতেছেন উনি লিখছেন আমেরিকার পথে, উনি কোনো মেনশন করেন নাই হোয়াট ইজ দ্য মোড অফ ট্রান্সপোর্টেশন। তো আমার মনে হচ্ছে উনি বাই রোডে আসতেছেন খুব সম্ভবত। আচ্ছা, আমি একটা ফার্স্টলি বলবো অ্যাসাইলাম শুধু নট জাস্ট স্ট্যাটাসের জন্য ইউএস এর মধ্যে। অ্যাসাইলাম একটা ভীষণ পার্টিকুলার রিলিফ, ইমিগ্রেশন রিলিফ। আপনার যদি বাংলাদেশে আপনার উপর হামলা হচ্ছে বা আপনার নিজের জানের জন্য আপনার ভয় আছে তাহলেই আপনি কিন্তু অ্যাসাইলাম ইউএসএ তে এসে অ্যাপ্লাই করতে পারেন। না হলে আপনার কিন্তু অ্যাসাইলামটা ডিনাই হয়ে যেতে পারে। আর এবং আপনি যদি টুরিস্ট ভিসায় আসছেন নিশ্চয়ই আপনাকে যদি একটা প্রপার ভ্যালিড টুরিস্ট ভিসা, ভ্যালিড পাসপোর্ট আছে, ডেফিনেটলি আপনি ভিজিট করার জন্য আসতে পারেন। ধন্যবাদ টুরিস্ট ধন্যবাদ। ভিসা যদি আছে আপনার কাছে, ওটার অ্যাকচুয়ালি পারপাসটা হচ্ছে ভিজিট। জি জি অনেক ধন্যবাদ রঞ্জা। আমাদের লাস্ট কোয়েশ্চেন একজন আছেন দর্শক ফোন, কে আছেন দর্শক, নাম বলে প্রশ্ন করুন প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি রকিবুল ইমাম বলছিলাম ব্রুকলিন থেকে। জি রকিব ভাই বলেন প্রশ্নটা কি? অস্ট্রেলিয়া আমি 2019-এ গ্রিন কার্ড দিয়ে আমার ওয়াইফের নামে অ্যাপ্লাই করেছিলাম। জি। তারপর 2020-এ আমার একটা ছেলে হয়, তখন আমি ওই আপডেট করে আসি, জি অ্যাড করি জি ছেলেকে। তারপর 2022-এ আমি সিটিজেন হই। জি হওয়ার পরে তখন আমি যখন আপডেট করি তখন আমার ওয়াইফের ইন্টারভিউ মানে ওয়াইফের নামে শুধু
ইন্টারভিউ আসে আর কি 3 মাসের মধ্যে। জি তো তখন আমার ওয়াইফ ইন্টারভিউ দেয় এবং ছেলেকে নিয়ে যায়। পরে বলতেছে যে তুমি ভিসা, আমার ওয়াইফকে প্রশ্ন অফিসার করছে যে আপনাকে ভিসা আমরা দিচ্ছি। তো আমার ওয়াইফ বলছে তো আমার তো ছোট ছেলে আছে, আমি তো যেতে পারবো না। পরে ওরা বলছে তাহলে আপনার হাজবেন্ডকে বলবেন যে আপনার ছেলের নামে আবার অ্যাপ্লাই। তখন আমি জানুয়ারি মাসে অ্যাপ্লাই করি। এই যে 1 সপ্তাহ হইলো আমার ছেলের ইন্টারভিউ ডেট আসছে। এখন আমার প্রশ্ন হলো, এখন আমার ওয়াইফের এখন কি করবে? কারণ যে কাগজটা ওরা একটা কাগজ দিছে, ওইটাতে আবার লেখা যে 1 বছরের মধ্যে কেস কমপ্লিট করতে হবে। তো এটা তো প্রায় 2 বছর লেগে গেল আর কি ছেলের প্রসেসিং হইতে আর কি। আপনার প্রশ্নটা ভাগে ভাগে বুঝতে হবে। আমি বলে দিচ্ছি জি। অ্যাটর্নি রঞ্জা, ওনার প্রশ্নটা হচ্ছে উনি 2019 এই দেশে এসেছিলেন এবং উনি গ্রিন কার্ড পেয়েছেন। গ্রিন কার্ড পেয়ে ওনার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করেছেন 2020-তে। তারপর 2022 থেকে উনি সিটিজেন হন এবং ওনার একজন বাচ্চা হয়। কিন্তু এর মধ্যে ওনার ওয়াইফের ইন্টারভিউ হয় এবং ইন্টারভিউতে ওনার ওয়াইফ ভিসাও পেয়ে যান, কিন্তু বাচ্চাকে ওরা ভিসা দেয়নি। তখন ওনারা বলেছে যে ওনাকে বলেছে, মানে ইমিগ্রেশন বলেছে বাংলাদেশ থেকে যে উনি যেন বাচ্চার জন্য আলাদাভাবে অ্যাপ্লাই করে। তো এসব করতে করতে 2 বছর হয়ে গেছে, কিন্তু ওনার ওয়াইফ যখন ভিসাটা পেয়েছিলেন ওখানে লেখা ছিল 1 বছরের মধ্যেই ওনাকে আমেরিকা আসতে হবে। তো এখন উনি কি করবেন? ওনার ওয়াইফ 2 বছর হয়ে গেছে, মানে 1 বছর বেশি পার হয়ে গেছে, উনি ভিসা পেয়েছেন, এখন বাচ্চার জন্য অ্যাপ্লাই করছেন উনি, বাচ্চার ইন্টারভিউ এসেছে। তো আসলে ওনার প্রশ্নটা কিন্তু আগে আরেকজন ভদ্রলোক যে করেছিলেন ওনার মতোই। তো ওনার বাচ্চাও তো ওইখানে হয়ে, বাচ্চা তো অটোমেটিক সিটিজেন হওয়ার কথা, কিন্তু ওরা তো এখন ইন্টারভিউ দিল, এখন উনি কি করবেন? হ্যাঁ, অটোমেটিক্যালি নিকি ঠিক বলেছে, বাচ্চার অটোমেটিক্যালি এখন সিটিজেন হয়ে যাওয়া উচিত। তো আমি সাজেস্ট করব এমবাসিতে গিয়ে একবার দেখুন, কেননা বাচ্চার জন্য ইন্টারভিউটা হওয়া কিন্তু নট নেসেসারি। হি ইজ দ্য বাচ্চা ইজ অলরেডি সিটিজেন। সেকেন্ডলি আপনার ওয়াইফেরটা আমি সাজেস্ট করব আইদার আপনি আবার এনভিসির জন্য অ্যাপ্লাই করতে পারেন, বা এই যে ভিসাটা ছিল ওইটার এক্সটেনশনটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন। আপনি একটা ইমিগ্রেশন লয়ারের কাছে যান, তারা আপনার অ্যাকচুয়ালি পেপার ওয়ার্ক দেখে আপনার জন্য কি বেস্ট হবে, পাথটা হবে, সে বলতে পারবে। জি ধন্যবাদ। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। একটা লাস্ট কোয়েশ্চেন আমি ছোট্ট করে আনসার দিতে হবে। জার্নালিস্ট ওয়ালিদ খান লিখেছেন, ভিজিট ভিসায় এসে 2017 সাল থেকে উনি ফাইল ওপেন করে এখন পর্যন্ত কোনো হিয়ারিং কল আসেনি। আমাদের আর কতদিন ওয়েট করতে হবে? সিন্স 2017 হি ইজ অ্যাপ্লাইড, উনি অ্যাপ্লাই করেছেন, এখন পর্যন্ত কোনো হিয়ারিং আসেনি। উনি কি অ্যাসাইলামে অ্যাপ্লাই করেছেন? এটা তো উনি পলিটিক্যাল অ্যাসাইলাম। ইয়েস, আচ্ছা, 2017-এ অ্যাপ্লাই করেছেন অ্যাসাইলামে, এখন পর্যন্ত কোনো হিয়ারিং আসেনি। নো। হ্যাঁ, আপনি যদি কোর্টে আছেন, ডিপেন্ড করে, আপনি যদি ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করেছেন তাহলে এটা অ্যাকচুয়ালি কমন। আমি অনেক দেখছি 10 বছর আগে ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করেছে, 8 বছর আগে ইউএসসিআইএস এর কাছে অ্যাপ্লাই করেছে, এখন গিয়ে ইন্টারভিউ হচ্ছে। কিন্তু আপনি যদি কোর্টে আছেন, আপনি প্লিজ যেই কোর্টে আপনি আছে ওই কোর্টে একবার আপনি কল করে জিজ্ঞেস করুন কি এক্স্যাক্টলি কি চলছে আপনার। আর আপনি মোশনও ডালতে পারেন কি আমার প্লিজ একটা হিয়ারিং দাও, অনেকদিন হয়ে গেছে। ম্যান্ডামাসে যেতে পারেন উনি, নট ম্যান্ডামাস, কিন্তু মোশন দেওয়া যায় কোর্টে। ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকুন। এই ছিল আজকে আমাদের আয়োজন। দর্শক সবাই ভালো থাকুন। আমি বিদায় নিচ্ছি। মিসবাহুজ্জামান। আগামী অনুষ্ঠান দেখার জন্য অনুরোধ রইল। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।